প্ল্যানিং আছে এই মুহূর্তে বৃদ্ধদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রোগ্রাম তো নেই। এই মুহূর্তে যে সমস্ত বৃদ্ধ আপনার এখানে থাকবে তারা ফ্রি অফ কস্টে থাকবো, এবং আমি আগেও অনাথ আশ্রম চালিয়েছি। তাহলে আপনাদের রাস্তার এপারটা রূপনারায়ণ আর রাস্তার এপারে হচ্ছে রামকৃষ্ণ মিশন। বাহ, খুব সুন্দর পরিবেশ। আচ্ছা দাদা, আপনাদের গেস্ট হাউস যেটা আছে ওটা কেউ যদি চায় 2-4 দিন থাকতে পারে তো গেস্ট হাউসে চার্জ কত লাগে? আমি এখানে জাস্ট ঘুরতে আসি, আমার একটা প্রজেক্ট চলে এখানে রূপনারায়ণ নদীর উপরে। আচ্ছা, সেই পারপাসে এখানে ঘুরতে আসি। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? বাড়ি আমরা এই আশ্রমে থেকে মানুষ হয়েছি। আচ্ছা, তোমরা যে এখানে থাকো মাসে মাসে কত টাকা দাও? টাকা দাও না, তাই তো? মানে ফ্রি অফ কস্টে আছো, সম্পূর্ণ বিনা পয়সা। এখানে ভালো লাগে থাকতে? তোর কজন বন্ধু বান্ধব আছে এখানে? কোনো অনাথ শিশু বা অনাথ বাচ্চা যদি এখানে আসতে চায় তার ক্ষেত্রে কি কি শর্ত আছে? তাকে কি কোনো টাকা পয়সা দিতে হয়? না, টাকা পয়সা এখানে আমি যে আজকে ধরুন 30-40 বছর বাচ্চা রাখছি, কোনোদিন কোনো বাচ্চার কাছে কোনো একটি টাকাও নেওয়া হয় না। মানে মাসিক বা কোনো এক? না, একেবারে না, একেবারে এন্টায়ারলি। খুব ভালো লাগছে দেখে, মাটির উনুন আর কাঠের জালে রান্না। আচ্ছা, দিদি কি এখানে রান্না করেন? ওদিকটায় আপনাদের বৃদ্ধাশ্রম হচ্ছে, তাই তো? হ্যাঁ, আগামী দিন পরিকল্পনা চলছে। আপনাদের বৃদ্ধাশ্রমের কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হচ্ছে। এখানে কি কি আছে? এখানে গেস্ট হাউস আছে, নিচে আছে টেলারিং মেশিন। এটা কি গেস্ট হাউসে ঢুকছি? গেস্ট হাউসে আমরা ঢুকছি, চলুন না ভিতরে। আর ওই দিকে একটা সিঁড়ি আছে। হ্যাঁ, আপনাদের রূপনারায়ণটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের এইগুলো সব গেস্ট হাউস, তাই তো? হ্যাঁ, এগুলো যে কটা আছে সব গেস্ট হাউস। হট স্প্রিং, হট নয় বাট হট স্প্রিংয়ের মতো, যেমন হট স্প্রিং হয়, উষ্ণ প্রস্রবণ যেমন বের হয় জল। এটা বাঁকুড়া মাটির হ্যাঁ চাই, তাই তো? চাই। এই জায়গাটাতে বসেই কবি শঙ্খ ঘোষ আমাদের ভিজিটার্স বুকে কমেন্টটা দিয়েছিলেন এই জায়গাটাতে বসেই, এবং কমেন্টটা অসাধারণ ছিল। কমেন্টটা একটু বলি। এত শ্রীময়, এত সুরুচিময় পরিবেশে সময় কাটানোর অভিজ্ঞতা আমাদের জীবনে অল্পই ঘটে। এখানে সমস্ত নির্মাণ সৃষ্টি হয়ে উঠেছে। আচ্ছা, ভিজিটার্স বুকে আপনাদের কমেন্টটা লেখা রয়েছে, সেটা দেখাতে পারবেন? একদম ঠিক আছে, দেখবো। আপনার ওপরটা গেস্ট হাউস, নিচেটাও গেস্ট হাউস। আচ্ছা, এই জলটাই রিসাইকেল হচ্ছে। তেচোখা আর গাপ্পি মাছ ছাড়া আছে নাকি, যাতে মশা না হয়? হ্যাঁ, অ্যাপেল শামুক আছে এই জায়গাটাতে, দেখতে পাবেন খুব ভালো। দেখবেন এর ডগের মধ্যে জল আছে পাতার উপরটাতে, এবং এখানে ব্যাঙরা আছে তার একটা কারণে এখনো মশা ডিম পেড়েছে এবং তার বাচ্চারা আছে। এটা খেতে ব্যাঙরা উপরে আসে। খুব সুন্দর দেখতে। কাঠের সিঁড়ি? কাঠের সিঁড়ি। আপনাদের আবাসিক যারা এদিকটায় থাকে, পদ্মভূষণ, জ্ঞানপীঠ ও সাহিত্য একাডেমিতে সম্মানিত বাঙালি কবি চিত্তপ্রিয় ঘোষের কথায় এখানে প্রতিটি নির্মাণ সৃষ্টি হয়ে উঠেছে। শঙ্খবাবু বলুন, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, কেতকী কিশোরী ডাইসন, অলোকরঞ্জন দাশগুপ্ত, হর্ষ দত্ত, স্বামী সুপর্ণানন্দ, এদের মধ্যে অনেকে এখানে থেকেওছেন। আরও বহু মানুষ। নদীর ধারে যে রামকৃষ্ণ মিশনে আজ আমি এসেছি, এখানে রয়েছে বিনামূল্যের অনাথাশ্রম। এখানে গত বুদ্ধ পূর্ণিমায় শিলান্যাস হয়েছে বিনামূল্যের বৃদ্ধাশ্রমের। নদীর ধারের এই গেস্ট হাউসে রয়েছে অল্প টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা। দেখাবো দিলীপবাবুর শান্তিনিকেতন। আর ভিডিওতে ফোন নাম্বার ও ঠিকানা তো থাকছেই, কাজেই চোখ সরাবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ। আজ কথা না বাড়িয়ে চলুন দেখাই। আজকে আমি এসেছি বেতালবাসান শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথ আশ্রমে। তো এনার নাম শ্রীকান্ত গুড়িয়া। ইনি এখানে 24 ঘন্টা থাকেন। এনার সাথে রামকৃষ্ণ মিশনের এরিয়াটা ঘুরে দেখে নেব। এখানে বৃদ্ধাশ্রমও হচ্ছে, তারও খোঁজ দেব আপনাদের। সুতরাং সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। নমস্কার দাদা, আপনার নামটা আরেকবার বলুন। শ্রীকান্ত গুড়িয়া। শ্রীকান্ত গুড়িয়া। আপনি এই রামকৃষ্ণ মিশনে কি করেন? আমি এই রামকৃষ্ণ মিশনের ঠাকুরের পাঠ, হ্যাঁ, বাগান, হ্যাঁ, গেস্ট হাউসের দায়িত্ব পরিবেশন, আচ্ছা, এবং পূজা অর্চনার যাবতীয় কিছু সহযোগিতা কথা করে দেওয়া, হ্যাঁ,
আর সারাদিন যে যে আসে তাদেরকে ঠিক করে দেওয়া পরিষেবা। এইভাবেই আমার সারাদিনটা ভোর 4টা থেকে পরিষেবা করা। আচ্ছা। আর 11:30 ঠাকুরের গেট পড়ে গেল, অন্নভোগ দেওয়া, ভক্তরা এলে তাদেরকে পরিবেশন করা, দুপুরে রেস্ট 2 ঘন্টা, 3টা থেকে উঠে আবার 3:30টার মধ্যে আমার রামকৃষ্ণ মিশনের গেট খুলে দেওয়া, তারপরে বাগানে একটু পরিষেবা, 6টায় আবার 10-15তে আমার সন্ধ্যা আরতির তার সহযোগিতা, তারপরে 8টায় ঠাকুরের আবার সমস্ত রেডি করে গজ করি, গেট পড়ে যাবে 8:30 থেকে 9টার মধ্যে। ভক্তরা যারা থাকলো তাদেরকে পরিবেশন খাওয়া দাওয়া ঠিক করে দেওয়ার পর তারপরে আমি ঘুমাইতে যাব রাত্রি 11টায়। আচ্ছা, আপনার পিছনে ওই যে সাদা মতো যেটা দেখছি ওটা কি রূপনারায়ণের এরিয়া, তাই তো? রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী মানে রূপনারায়ণ নদ। আচ্ছা, এই যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটার পরেই রূপনারায়ণ পরেই দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, একবার দেখে আসি। চলুন চলুন। কোলাঘাটটাই বাঁ দিকে, কোলাঘাটটা যেটা সেই যে মেছেদা থার্মাল পাওয়ার এবং কোলাঘাট ব্রিজ। তারপরে আমার দক্ষিণে চলে যাচ্ছে গাঁওখালি, 24 পরগনা হলদিয়া নদী। আচ্ছা। আর অপোজিটে বাঁ দিকে হাওড়া জেলার গাদিয়ারা। আচ্ছা। আর ওপিটটা হচ্ছে নদীর ওপিটটা মায়াচর, ওটাও মায়াচর কিছুটা অংশ আছে পূর্ব মেদিনীপুরের অন্তর, আর মহিষাদল থানাকে কন্ট্রোল। ওই তো পিচ রাস্তা শেষ হচ্ছে আর রূপনারায়ণ। ওকে, আচ্ছা চলুন একটু গাছতলায় দেখি। ওই যে দুটো সেই ছোট্ট ডিঙি নৌকা, হ্যাঁ, একবার সেই সিসা ওই দেখা যাচ্ছে চরের পার মানে পরে আর কি। হ্যাঁ, থাক কাটা আছে খুব বহু দূরে একটা জঙ্গল ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটাই কোলাঘাট। ওই কোলাঘাট ব্রিজ পাল্টি চলে গেলে আপনি চলে যাচ্ছেন হাওড়ায় চলে যাচ্ছেন। আচ্ছা, হাওড়া জেলা পড়ে গেল। হাওড়া জেলা, বুঝতে পেরেছি। এইটা তমলুক, এই কর্নারটা তমলুক। আচ্ছা, বর্গভীমার মন্দির, দেবী বর্গভীমার মন্দির। আচ্ছা, আপনাদের রূপনারায়ণ এখানে তো বিশাল চওড়া দেখছি, দেখা যাচ্ছে না এপার ওপার। না, এই বিশাল চওড়া, বিরাট চওড়া। আচ্ছা, তাহলে আপনাদের রাস্তার এপারটা রূপনারায়ণ আর রাস্তার এপারে হচ্ছে রামকৃষ্ণ মিশন। বাহ, খুব সুন্দর পরিবেশ। আপনাকে আবার খালি পায়ে এতটা আনলাম, পায়ে লাগবে, বাঁকুড়া মাটি তো? না, ও সব বাগানে যেহেতু কাজ করি অভ্যেস আছে। আচ্ছা, আমার বাড়িটা কিন্তু ওই যে ওই গঙ্গার ওপিটটা ছিল। আচ্ছা, ওটাও কিন্তু মায়াচর গ্রাম, পূর্ব মেদিনীপুরের মানে হলদিয়া মহকুমা, মহিষাদল থানা। আচ্ছা, ওকে কন্ট্রোল করে। তখন নদী গর্ভে আমাদের জায়গাটা ছিল, টোটালটা নদী গর্ভে চলে যায়। আচ্ছা, এইটা আপনাদের মেন গেট তো? এইটা আমাদের মেন গেট। আচ্ছা, চলুন। সামনে যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির, মেন রামকৃষ্ণ মন্দির। হ্যাঁ, এই টালির বাড়ি। আচ্ছা, বাঁদিকের এই জায়গাটা ওইটা ভোগশালা। আচ্ছা, আচ্ছা, আগে মন্দিরটা একটু দেখে নিই। ভিতরে ঢুকবেন। হ্যাঁ, বাহ, ছোট্ট কিন্তু খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরটা ঢুকবে নাকি একটু? ভোগশালা, ভোগ রান্না হচ্ছে? হ্যাঁ, রান্না হচ্ছে সে পাশে। আর চলুন দেখি। এটা আপনাদের ভোগশালা। এটা আমাদের ভোগ, ওখানে রান্না। আচ্ছা, ওই একটু এগিয়ে চলুন। আচ্ছা, এই জায়গাটা একটু দেখে নিই। এটা বোধহয় ছোট্ট ডাইনিং প্লেস মতো, বসে খাওয়া দাওয়ার জায়গা নাকি? মহারাজ, আচ্ছা, বিশিষ্ট কেউ অতিথি এলে এটাকে এর ভিতরে একটু প্লেস। আচ্ছা, আর এটা আপনাদের রান্নাঘর, ভোগ রান্নার ঘর।
ভালো লাগছে দেখে, মাটির উনুন আর কাঠের জালে রান্না। আচ্ছা, দিদি কি এখানে রান্না করেন? হ্যাঁ, মাসি রান্না। বলুন। হ্যাঁ, আমি বলছি রান্না করি এখানে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এইখানে কাছাকাছি। কাছাকাছি কি নাম বাড়ি। আপনার? আমার গৌরী মাঝি। গৌরী মাঝি। হ্যাঁ। আচ্ছা, কতদিন আছেন এখানে? এই 7 মাস। 7 মাস। এখানকার পরিবেশ ভালো লাগে? খুব ভালো, আমাদের কাছাকাছিতে বাড়ি। আচ্ছা। এইখানেই 5 মিনিট 10 মিনিট রাস্তা। 10 মিনিটের রাস্তা। আচ্ছা, আর এখানে তো অনেকে আসেন, অনেক গুণী জ্ঞানী লোক অনেকেই আসেন। আসে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। এই গাছটি অশোক গাছ। হ্যাঁ, এটা অশোক গাছ, এটা আমি এই- চিনি। এখন এই অদিনেও ফুল ফুটছে। আচ্ছা এটা একটা বিরল, অন্যান্য বছর মানে আগে হয়ে যায়। আচ্ছা। কত ফুল ফুটে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লাল প্রভুর লাল ইচ্ছা। ফুল ফুটে আছে। হ্যাঁ, অনেক ফুল ফুটে আছে। যেখানে মা সীতা ছিল লঙ্কাতে, হ্যাঁ হ্যাঁ, অশোক সেই- কানন। সেই আমফালি ঝড়ে গাছ পড়ে যায়, হ্যাঁ, সেটাকে আবার ঠেক দিয়ে আবার রেডি করতে আবার যেমন জিনিস তেমন দাঁড়িয়েছে। আচ্ছা, আমফান ঝড়ে পড়ে গেছিল। হ্যাঁ, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, ঠান্ডা ছাওয়া। আর কাছে রূপনারায়ণ বলে এতটা ঠান্ডা আপনাদের। হ্যাঁ। কটকটে রোদ, কিন্তু আচ্ছা, খুব ঠান্ডা। এই চলুন, সাইডটা ওদিকটা যাই। চলে যাচ্ছি আমরা। এইটা যখন উৎসব হয় বড়, হুম, তখন উৎসবে পাবলিক এবং যারা নর্মাল যারা যাত্রীরা, হুম। এখানে বাথরুমের ব্যবস্থা আছে। আচ্ছা। গেস্ট হাউস তো ওপাশে আলাদা আছে বিল্ডিং। হুম, বলছি দাদা, গ্রামের দিক, ছাওয়া পরিবেশ খুব ভালো লাগছে, কিন্তু একটা ভয়ও লাগছে। সাপের ভয় নেই তো? না 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 না, সেরকম আচ্ছা। কিছু হয়নি। আমার জীবনে আমি ঘুরতে এসে 15 বছর এটা চলছে। আচ্ছা, আপনি এখানে 15 বছর আছেন? যা আপনি যেমন এলেন, হ্যাঁ, আমি হ্যাঁ। এইভাবে ঘুরতে চলে আসলাম। আচ্ছা। তখন ছাত্র ছিল, আচ্ছা সেই জন্য ডে নাইট প্রভু আমাকে রাখছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এরিয়াটা এবার বলছি। হ্যাঁ, আমাদের ওই যে ওই পুকুর পাড়, হ্যাঁ। এই এরিয়াটা গাছবাগান, আচ্ছা। এটা একটা প্লট। পুকুর পাড়ের ওইখান থেকে? হ্যাঁ, ওই যে গাছ এরিয়া। আচ্ছা আচ্ছা, এর বাইরেও ওই যে সেই যে সেখানে মাটি মাটি কাটছে, আচ্ছা, ওই কলাবানটার অনেক দূরে? দিকে। হ্যাঁ, আচ্ছা, কলাবানটার দিকে, ওই দিকে ওখানে 10 কাঠা বন্ধ আছে। আচ্ছা। আচ্ছা, এখানে ওই যে বড় বিল্ডিংটা আছে, ওর পাশে, বিল্ডিং, ওই যে আপনার গেরুয়া কালারের যে বিল্ডিংটা? হ্যাঁ, ওর পাশে হ্যাঁ। ওই ফাঁকা জায়গাটা রামকৃষ্ণ মিশনের জায়গা। আচ্ছা, ওর পাশের যে ফাঁকা জায়গা? ফাঁকা জায়গাটা পড়ে আছে, গাছ ফাছ করে রাখছে পাবলিক। ওখানেও একটা বিল্ডিং হবে। আচ্ছা, ওখানে মানে ওখানে একটা জায়গা আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি। আপনার পায়ে তো জুতো আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা কি বৃদ্ধাশ্রমে এ পাশে যাবেন না ও পাশে চলে ও যাবেন? পাশ দিয়েই চলুন, এ পাশ দিয়েই চলুন, রাস্তা দিয়েই যাব। চলুন। ওদিকটায় আপনাদের বৃদ্ধাশ্রম হচ্ছে, তাই তো? হ্যাঁ, আগামী দিন পরিকল্পনা চলছে। আপনাদের বৃদ্ধাশ্রমের কাজ কি শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। এই জায়গাটা কি আছে? এই জায়গাটা গেস্ট হাউস। হ্যাঁ, এই আমরা এই রুটে চলে যাচ্ছি, আচ্ছা। গেস্ট হাউসে চলে যাচ্ছি। গেস্ট হাউস। নিচই 30খানা মেশিন আছে, টেলারিং সেন্টার স্কুল। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে গেস্ট হাউস আছে, নিচই আছে টেলারিং মেশিন, আচ্ছা, টেলারিং মেশিন, মানে 30খানা টেলারিং মেশিন। সেন্টার আপনি এটা? চলুন, ওখানে যে মেশিন দেখতে হবে, মেশিনে উঠে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলুন। এই জায়গাটায় বসে একটা সময় ওই ভক্তবৃন্দ, ওই যে বিবেকানন্দের জন্মতিথি পালন, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় বসে আহ্বান করা হয়। আচ্ছা। এই 1 বছর একটু এখানটা লোক সংখ্যা ওই সামনে যেখানটা আমরা তুললাম গেটে আসার আগে, ওই মাঠটায় হয়। লোক সংখ্যা বেশি হয়েছিল আর বলে। 2000 লোক হবে, এই জায়গাটার লোকটা জাম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন খোলা জায়গায় ওটা হয়ে গেল। আচ্ছা এই আমরা গেস্ট হাউসে ঢুকে যাচ্ছি। এই হয়ে গেল আমাদের ট্রেনিং সেন্টার টেলারিং। আচ্ছা, ওকে। এখানে প্রচুর সেলাই মেশিন 12টা থেকে 4টে অবধি এখানে ট্রেনিং সেন্টার। এখানে কি কোনো কোর্স করানো হয়? হ্যাঁ, আর যে সমস্ত কোর্স করানো হয় সেটা কি ফ্রি অফ কস্টে? 200 টাকা করে নেওয়া হয় মাসে। মাসে 200 টাকা করে নেওয়া হয়, হ্যাঁ। দিয়ে সেলাইয়ের কোর্স করানো হয়। কোর্সটা তার দিকে প্রশিক্ষণ দেয়। আচ্ছা, কতজন শেখে এখানে? 30খানা মেশিন, আবার তো 20 থেকে 25 জন মানে পার ডে একটা আচ্ছা, ট্রেনিং নিচ্ছে। আর কোন দিন ট্রেনিং দেওয়া হয়? সোমবার থেকে শুক্রবার অবধি, রোজ? রোজ। আচ্ছা, কখন? 12টা থেকে বেলা 4টে পর্যন্ত। 12টা থেকে 4টে পর্যন্ত। আচ্ছা, মানে এখানে 3 মাসের করে কোর্স করানো হয়। মানে 60টা ডেলি ওকে করতে হবে। 3 মাস হলো, কিন্তু 60টা ডেলি হলে ও পরীক্ষা বুঝতে পারছে। বুঝতে পেরেছি। আপনাদের ওপরটায় রয়েছে গেস্ট হাউস? গেস্ট হাউস। চলুন যাই। এই আমরা গেস্ট হাউসে চলে যাচ্ছি।
সমস্ত জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনিই মেনটেন করেন? হ্যাঁ, ওই মাসি আছে, ওনাকে একটু বলে দিলাম, নিজে থাকলাম, সবটাই আমরা দুজনে মিলেই করি। বুঝতে পেরেছি। ওই যে খুঁটি গাড়া দেওয়া, ওই যে নতুন পুকুরটা হচ্ছে, একবারে সে ধারা অব্দি চলে গেছে। এটা আচ্ছা, মানে এই সামনের এই জায়গাটা পুরো আপনাদের? হ্যাঁ হ্যাঁ, 1 বিঘা জায়গা, এটা এল করে ঘুরে না আছে। আচ্ছা, অনেকটা বড় জায়গা, অনেকটা বড় জায়গা। হ্যাঁ, এনারা ল্যান্ডটা রেডি করে দিচ্ছে, এই জন্য সময় যাচ্ছে। এটা শুরু করে দিচ্ছে ভরানা। বুঝতে পেরেছি। চল ওদিকটা যাই। ও, এখান থেকে আপনাদের রূপনারায়ণটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো গেস্ট এলে আগে থেকে ফোন করলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আপনাদের গেস্ট রুমগুলো বেশ বড় বড়, 6-7 বেডের মতো তক্তা পাতা। এখানে লাঞ্চ ফাঞ্চ করা যাবে, সময় কাটানো যাবে, চা খাওয়া যাবে, বেশ ভালো জায়গা। আর জানলা খুললেই বাগান। দুদিক দিয়েই ওপরে ওঠা সিঁড়ি আছে। হ্যাঁ, আমরা এখন আমরা চলে যাচ্ছি ওই গেটে চলে যাচ্ছি। আচ্ছা, ওটা দিয়ে আমরা একবারে সেই 3 তলায় চলে যাব। 3 তলায় চলে যাবো, চলুন। আর ওই দিকে একটা সিঁড়ি আছে। হ্যাঁ, আপনাদের রূপনারায়ণটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে গাছটার ফুলটা, ওটা দেখা যাচ্ছে, টানা যাবে। হ্যাঁ 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 এটা ক্যাসিও গাছটা রোডের উপরে। এই যে গাছটা রূপনারায়ণের পাড়ে, এটা কি গাছ? ক্যাসিও। ক্যাসিও, ওকে। তার পাশে আছে নারকেল গাছের শেষে উঁচু গাছটা ট্যাবোবিয়া। ট্যাবোবিয়া, হ্যাঁ, ওটাও 20 দিন একবারে হলুদ করে দাঁড়িয়ে থাকবে উপরে। বাহ। তারপরে আছে রুদ্রাক্ষ, এই গাছটা রুদ্রাক্ষ গাছ। হ্যাঁ, বকুল গাছ, নাগচম্পা। এখানে রুদ্রাক্ষ আছে, বকুল গাছ আছে, নাগচম্পা আছে, আর ক্যাসিও তো দেখলাম। চলুন যাই ওপরে। ও, এই ছাদের ওপরে শেড আছে। বাহ, অপূর্ব জায়গা। এটা কি কোনো উৎসব অনুষ্ঠান হলে ব্যবহার হয়? হ্যাঁ, তাই তো? হ্যাঁ। বাহ, অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। কে না চাইবে কাটাতে সময় এমন পরিবেশে? শহরের ধুলো নেই, ধোঁয়া নেই, সবুজের এই দেশে। হেথা রূপনারায়ণের জল বইছে অনর্গল। নিজেকে খুঁজে পেতে হলে দেখতে হবে এসে। এটা আপনি থাকেন? আচ্ছা, ইন্ডিয়ান অয়েলের বোর্ড দেওয়া কেন? ওটা বিগত দিন ওই হলদিয়া ইন্ডিয়া অয়েল এটাকে সূচনা করে গেল। আচ্ছা, লেখাও আছে, ছাত্র ছিল। দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড অ্যান্ড ডোনেটেড বাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। আচ্ছা, ওকে। আচ্ছা দাদা, আপনাদের গেস্ট হাউস যেটা আছে, ওটা কেউ যদি চায় 2-4 দিন থাকতে পারে তো? তো গেস্ট হাউসে চার্জ কত লাগে? ওই চার্জ এখন 500 করে নিচ্ছে। 500 পার ডে, থাকা খাওয়া নিয়ে, খাওয়া টাওয়া নিয়ে? আচ্ছা, রান্নাবান্না কি আপনাদের এখানে ভিতরেই হয়? ওই যে দেখাইলাম। আচ্ছা, ওইখানেই রান্নাবান্না হয়। আচ্ছা, মানে কেউ যদি এখানকার নাম্বারে ফোন করে বুকিং করে, তাহলে সে গেস্ট হাউসে থাকতে পারবে। এই যেমন আজকে আসতেছে,
আজ আসছে আপনার এখান থেকে, এরপর দিলীপ বাবুর কাছে যাব, ওনার বাগান দেখব, ওনার সাথে কথা বলবো, ওখানেই খাবো, ওখান থেকে বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি এইভাবে আমাকে সময় দিলেন, ঘুরে ঘুরে দেখালেন, আপনি আমার চ্যানেল দেখেন, আমার খুব ভালো লাগলো শুনে। ভালো থাকবেন। আসুন কথা বলে নিই দু একজনের সাথে যাঁরা প্রয়োজনে মাঝে মাঝেই এখানে এসে থাকেন, জেনে নেব এই পরিবেশ ওনাদের কেমন লাগে। নমস্কার ভাই। হ্যাঁ নমস্কার, আপনার কি নাম? আমার নাম বাপ্পাদিত্য মিস্ত্রি। বাপ্পাদিত্য মিস্ত্রি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা, কোশাবা ব্লক। আচ্ছা, কি করেন আপনি এখানে? আমি এখানে জাস্ট ঘুরতে আসি, আমার একটা প্রজেক্ট চলে এখানে রূপনারায়ণ নদীর উপরে। আচ্ছা, সেই পারপাসে এখানে ঘুরতে আসি। এখনো কি ওই প্রজেক্ট, হ্যাঁ মানে প্রজেক্টের জন্য কাজ চলছে, তাই তো? চলছে এখানে। আচ্ছা, আর এই পরিবেশটা আপনার কেমন আমার লাগে? তো খুব সুন্দর লাগে এখানে। আচ্ছা, নিরিবিলি পরিবেশ, কেউ কোনো ডিস্টার্বও করে না, কিছু না, খুব ভালো লাগে এখানে। আপনার প্রজেক্টের কাজ আর কতদিন চলবে? এরকম কিছু না, আমরা এখানে রূপনারায়ণ নদীর উপরে সার্ভে করছি, তো যতদিন চলবে আমরা ততদিন আছি এখানে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার ভাই। আপনার কি নাম? আমার নাম জয়নন্দন মাইতি। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? বাড়ি, আমরা এই আশ্রমে থেকে মানুষ হয়েছি। এটা হচ্ছে রুদ্রাক্ষ। আচ্ছা, আপনার রুদ্রাক্ষ গাছটা একটু দেখি। এই সামনের এই গাছটা রুদ্রাক্ষ গাছ, এবং এটাতে ফল হয়, রুদ্রাক্ষ ফল হয়। ফল হয় এবং এখান থেকে যারা ধারণ করতে চায় রুদ্রাক্ষ, আমাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে আচ্ছা এখানে পুজো অর্চনা হয় মন্দিরে, হ্যাঁ, সেদিন রুদ্রাক্ষ দেয়া হয় সবাইকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন এবার আপনার সাথে দিলীপ বাবুর বাগানে যাব। অপূর্ব এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ। এখানকার গেস্ট হাউসে অন্তত একটা দিন না কাটিয়ে গেলে যেটা ভাষায় বোঝানো যাবে না। গত বুদ্ধ পূর্ণিমায় এখানে শিলান্যাস হয়েছে বৃদ্ধাশ্রমের, আর আগে থেকেই এখানে ছিল অনাথাশ্রম, যেটা এখন দিলীপবাবুর বাগানে স্থানান্তরিত। চলুন এখন দিলীপবাবুর বাগানেই যাব আর দেখাবো ওখানকার পরিবেশ। নমস্কার ভাই, কি নাম আপনার? আরেকবার। জয়নন্দন মাইতি। জয়নন্দন মাইতি। আপনার সাথে এর আগে ওখানে পরিচয় হলো। আচ্ছা, আর এই জায়গাটাকে কি বলা যেতে পারে? এটা দিলীপবাবুর বাগান বাড়ি। দিলীপবাবুর বাগান বাড়ি। এই গাছটা কি গাছ? এটা কেয়া। কেয়া গাছ। আচ্ছা, চলুন ভিতরে যাই। বাহ, খুব সুন্দর পরিবেশটা। 100 ইয়ার্স ওল্ড আমাদের মাটির বাড়ি, পুরনো মাটির বাড়ি। এইদিকে একটা মাড হাউস আছে দেখতে পাচ্ছি। এটা ধানের গোলা ছিল, এটাকে আমরা কনভার্টেড করে একটা ওপেন লাইব্রেরি অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস লাইব্রেরিতে কনভার্ট করেছি। আপনারা এখানে সবকিছু মাটির কেন রেখেছেন? হার্মলেস কিছু আমরা করার চেষ্টা করছি, যেখানে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখতে পাবেন যে আমরা নয় উডেন, না হলে মাড পট এবং লোকালি অ্যাভেলেবল ব্যাম্বু, এই সব জিনিসই দেখতে পাবেন। আচ্ছা, মডার্ন ফ্যাসিনেটিং, যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়েই আমাদের পুরো গার্ডেন কনসেপ্টটা আমাদের এটাই। আচ্ছা, এটা 100 বছরের উপর হয়ে গেছে বলছেন এই ঘরটা? না, অলমোস্ট 100 বছর হতে যায় এটা। আচ্ছা, প্রায় 100 বছর। তো এটা কি, মানে কি পারপাসে ইউজ হয়? এটাতেই স্যাররা থাকেন এখানে। আচ্ছা, এটাতে দিলীপ বাবুরা থাকেন। চলুন ভিতরের দিকটা যাই। এখন কোথায় যাচ্ছি? এখন ওনাদের পারিবারিক গৃহ দেবতা বলুন, যাই বলুন, আচ্ছা, ওনাদের দুর্গা পুজো হয় প্রতিদিন। দুর্গা পূজা? হ্যাঁ, মানে প্রতিদিন হয়? প্রতিদিনই দুর্গা মায়ের পূজা হয়। মূর্তি আছে না ঘটে পূজা? না, মূর্তি আছে, পেতলের মূর্তি আছে মায়ের। আচ্ছা, এই গাছটা তো আপনাদের রামকৃষ্ণ অনাথ সেবাশ্রমের ওখানে দেখে এলাম। কি ক্যাসিনো? কেসিয়া নোডোসা। কেসিয়া নোডোসা। আচ্ছা, আপনি বিজ্ঞানসম্মত নাম বলছেন। বাংলাতে সেই রকম নাম কিছু নেই। লোকেশ্বর বলে লোকালি অনেকেই দেয়, অনেক ধরনের নাম লোকেশ্বর বলা হয়, কিন্তু সেটা সেইভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। ফুলগুলো খুব ব্রাইট, খুব ভালো। এরই 3টে ভেরিয়েন্ট বলছিলেন? 3টে ভেরিয়েন্ট। ও, লেখাই আছে দুর্গেশ্বর মন্দির, জয় দুর্গা মাতার মন্দির। সরস্বতী, কার্তিক। ও, মানে দুর্গার পুরো ফ্যামিলি। চল।
এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কনক চাপা। ও কনক চাপা, শাল গাছের মতো লাগছে। হ্যাঁ, এইটা কনক চাপা, হ্যাঁ, শাল পাতার মতো বড় বড় পাতা। এই গাছটা স্নেক প্ল্যান্টের মতো স্নেক দেখতে। প্ল্যান্টই বলে সেন্সেভারিয়া, ও। কিন্তু এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। এখান থেকেই আজকে যত হাইব্রিড ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট এখান থেকেই হয়েছে। আচ্ছা এটা ম্যাচিওর না হলে ফুল হয় না। সাধারণত সেন্সেভারিয়াতে কেউ ফুল দেখেনি, আচ্ছা, এখানে ফুল হয়ে গেছে। এই যে গাছটাতে দেখুন সাদা সাদা কিছু ফুল এখনো রয়ে গেছে, এটাকে বলে জিথার উড। আচ্ছা বুঝতে পেরেছি, ছোট ছোট সাদা সাদা ছোট ছোট খুব সেন্টেড। হ্যাঁ। এটা কারণ আছে, এখানে খুব প্রজাপতি আছে এটাতে। আচ্ছা, মানে যখন ফুটেছিল খুব প্রজাপতি। এটা পুরোটা অশোকের রেঞ্জ। মার্চে পুরো লাল হয়েছিল, কিছু কিছু এখনো ফুটে আছে দু একটা। হট স্প্রিং এর আদলে আমরা একটা ছোট স্প্রিং বানিয়েছি এখানে। ন্যাচারাল ভাবে তো নয় না, ন্যাচারাল নয়, কিন্তু ন্যাচারাল তৈরি করার চেষ্টা হয়েছে। দেখতে ভালো লাগছে। হট স্প্রিং, হট নয়, বাট হট স্প্রিং এর মতো। এটা বাঁকুড়া মাটির হ্যাঁ চাই, তাই তো? চাই। ভেতরে মেকানিজম আছে, আচ্ছা। নিচে একটা হলো জায়গা আছে, সেখানে জলটা যাচ্ছে আবার রিসাইকেল হচ্ছে। এখানে আমাদের একটা আইসিডিএস স্কুল হয়। এগুলো কি কোনো স্টিকার না আপনারা না না এঁকেছেন? না, এখানে সবগুলো নন্দলাল বসুর নয়। আচ্ছা। এখানে ওনার ছাত্র রামানন্দ বন্দ্যোপাধ্যায়েরও কিছু আছে। আর আমাদের এখানে রামানন্দবাবু অনেকবারই এসেছেন। আচ্ছা, রামানন্দ বন্দ্যোপাধ্যায় শিল্পী, বাঙালির শ্রেষ্ঠ শিল্পী পুরস্কারও উনি পেয়েছিলেন। আচ্ছা। রামানন্দ বন্দ্যোপাধ্যায় মানে এগুলো আপনাদের হাতের আঁকা, তাই তো? হাতের আঁকা। গোলাঘরটা ওনার এবং শঙ্করবাবুর খুব পছন্দ। পদ্মভূষণ, জ্ঞানপীঠ ও সাহিত্য একাডেমিতে সম্মানিত বাঙালি কবি চিত্তপ্রিয় ঘোষ অর্থাৎ শ্রদ্ধেয় শ্রী শঙ্খ ঘোষের স্মৃতি এখানে জড়িয়ে আছে। এই জায়গাটাতে বসেই কবি শঙ্খ ঘোষ আমাদের ভিজিটার্স বুকে কমেন্টটা দিয়েছিলেন এই আচ্ছা, জায়গাটাতে বসেই, এবং কমেন্টটা অসাধারণ ছিল। কমেন্টটা একটু বলি। হ্যাঁ, এত শ্রীময়, এত সুরুচিময় পরিবেশে সময় কাটানোর অভিজ্ঞতা আমাদের জীবনে অল্পই ঘটে। হ্যাঁ, এখানে সমস্ত নির্মাণ সৃষ্টি হয়ে উঠেছে। আচ্ছা। ভিজিটার্স বুকে আপনাদের কমেন্টটা লেখা আপনাকে রয়েছে, দেখাবো উপরে। সেটা দেখাতে পারবেন? একদম। ঠিক আছে, দেখবো। ও, ছবিটা অসাধারণ আঁকা। এটা এঁকেছে আমাদের এখানকার শিল্পী গৌরাঙ্গ কুইলা। খুব সুন্দর, অপূর্ব এঁকেছে। সভ্যতার সংকটের সময়ের ছবিটা তুলে ধরার চেষ্টা আচ্ছা। করেছে। এইটা বোধহয় বাঁশের। হ্যাঁ, বাঁশ দিয়ে তৈরি। আচ্ছা, বাঁশের এই চাল। কারণেই এতটা ঠান্ডা। সত্যি আপনাদের এখানে এসি লাগবে না, অপূর্ব জায়গা। সয়েল অর্কিড ফুটে আছে, যেটা এটা বোধহয় গুলঞ্চ বলি সাধারণ এটা কথায়। গুলঞ্চ। এই যে নীল রঙের যে আচ্ছা, ফুলটা, আচ্ছা, এটা বেগুনি রঙের যে ফুল। আচ্ছা, এটা সয়েল অর্কিড। আমি যতগুলো অর্কিড দেখেছি সব তো ঝুলে ঝুলে হয়। ঝুলে ঝুলে হয়। এখানে আছেও, আমাদের কিছু ফুটেও গেছে। আচ্ছা। রেনকো স্টাইলিশ। পাশেরটা গেস্ট হাউস। এটা গেস্ট হাউস, এটা আমাদের গেস্ট হাউস। ওপরেরটা? হ্যাঁ। আর ওই যে বড় হলটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা সারা বছর কিছু না কিছু এনগেজ থাকি। হল মানে এই হলটার কথা এই বলছেন? হলটা, বড় আচ্ছা, হলটা। আচ্ছা। অলরেডি এখানে রবি শঙ্কর আছেন, যিনি ওই প্রাণায়াম এইসব করান। ওদের একটা কোর্স চলছে অলরেডি। আচ্ছা, বিকেল থেকে আর ওদের আপনার ওপরটা গেস্ট হাউস, নিচেটা? নিচেটাও গেস্ট হাউস। নিচেটাও দুটো guest গেস্ট হাউস, এবং এটা একটা মাড হাউস পুরোটাই। সেটার সাথে আমরা হলটাকে একটা কম্বাইন করেছি। আচ্ছা। আর্কিটেক্টের সাথে আমাদের সেই ধরনেরই একটা কথা ছিল। এটা যিনি আর্কিটেক্ট করেছেন, আনন্দ গোপাল জানা, এখানকার খুব নামকরা একজন আর্কিটেক্ট। আচ্ছা। উনি এটাকে কম্বাইন করেছেন মাড হাউসের সাথে পুরো জায়গাটাকে। এই পুকুরটাও আপনাদের? হ্যাঁ, পুকুর আমরা। ওয়াটার লিলি প্রচুর আমাদের, ভ্যারাইটি অফ ওয়াটার লিলি। ও, ওয়াটার লিলি জানি, যেটাকে আমরা শালুক বলি। শালুক বলি, কিন্তু এগুলো সবই আফ্রিকান ব্রিড। তার কারণ হচ্ছে এটার নাম হচ্ছে রুব্রা। আচ্ছা, ওটা কি লিজার্ড না গোসাপ? ওটা গোসাপ। ও, ছোট গোসাপ। ছোট গোসাপ। এত ছোট গোসাপ দেখিনি এর আগে। আচ্ছা। ডাহুক আছে, অনেক ডাহুক দেখাতে পারবো আপনাকে। ডাহুক মানে ডাক পাখি? ডাক পাখি। এটা লোটাস। হ্যাঁ, লোটাস শুরু হচ্ছে এখন, তো লোটাসের বেরোনোর সময়। লোটাসে যদি 6 থেকে 8 ঘন্টা রোদ না পায়, লোটাস ভালো হয় না। এটা কি পুকুর থেকে আসছে এই জলটা? এই জলটাই রিসাইকেল হচ্ছে জাস্ট সাউন্ডটা পাওয়ার জন্য। খুব ওয়াটারফলস অনেক রকমের হয়, কাসকেড হয়, হট করে জলটা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা এখানে রাতে মেডিটেশন করতে বসি। আচ্ছা। তখন যাতে সাউন্ডটা, মানে রিভুলেট মানে স্মল স্ট্রিম, পাহাড়ি একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, তার একটা শব্দ, সেই শব্দটাকে এনজয় করার জন্য। আচ্ছা আচ্ছা, সত্যিই ভালো লাগছে, অপূর্ব জায়গা। যে নেচার লাভার হবে তার খুব ভালো লাগবে। এটা হচ্ছে সরস্বতীর মূর্তি, আর এইগুলো হচ্ছে অর্কিড। এটা হচ্ছে ব্রোমিলিয়া।
এর ডগাতে জল থাকে গাছটার, এবং এখানে ব্যাঙরা ভীষণ বাসা বাঁধে। দেখবেন এর ডগের মধ্যে জল আছে পাতার উপরটাতে, এবং এখানে ব্যাঙরা আছে তার একটা কারণে এখনো মশা ডিম পেড়েছে এবং তার বাচ্চারা আছে, এটা খেতে ব্যাঙরা উপরে আসে। এটাই মাধবীলতা, আমরা যাকে মাধবীলতা বলি সেটা মধুমালতী বা রেঙ্গুন ক্রিপার। ও মধুমালতী, হ্যাঁ ঠিক ঠিক। এইটা আসলে মাধবীলতা, উডি ক্লাইম্বার। আচ্ছা, এটা অস্ট্রেলিয়ান একটা গাছ, গুস্টাভিয়া অগাস্টা। অস্ট্রেলিয়ান। আচ্ছা, পুরোটাতে সব ভ্যারাইটি অফ প্লান্টেশন প্রোগ্রামের গাছ আছে। আচ্ছা, স্প্যাথোডিয়া আছে, সোদাল বা অমলতাস আছে, ট্যাবোবিয়া আছে, আচ্ছা, শীতের কাঞ্চন বুহেনিয়া ব্ল্যাকিয়ানা, এমনি কাঞ্চন বুহেনিয়া পারপুরিয়া, আচ্ছা, অজস্র গাছ আছে। এখানে মোটামুটি কিছু পেপার কাটিং আছে, সব নেই। এগুলো কি কোনো বিশেষ কারণে রেখে দিয়েছেন? পেপারে যেগুলো বেরিয়েছিল প্রথমের দিকে সেগুলো সব এখানকার সম্বন্ধে? এখানকারই সবই এখানে। কাঠের সিঁড়ি? কাঠের সিঁড়ি। মাড হাউস? মাড হাউস। বাবা, বিরাট চওড়া দেয়াল। বিরাট চওড়া দেওয়াল, এবং এসি বা এর থেকে অনেক বেশি স্ট্রং ঠান্ডা, মানে সুদিং যে ব্যাপারটা, এসিতে সুদিং ব্যাপারটা তো পাবেন না। এটা কি গেস্ট হাউস? এটা গেস্ট হাউস। কেউ না এলে বুঝতে পারবে না যে সত্যি এখানে কোনো পাখা বা এসি লাগবে না। ওই মাড হাউসের দেওয়ালটাকে আমরা ফিনিশ করেছি, কিন্তু এটাকে আমরা ফিনিশ করিনি, একটা রাফ টেক্সচারটা রেখেছি যাতে তুষ দিয়ে কিভাবে এটা ফিনিশ করা হয় সেটা বুঝতে পারে লোকরা। এই সব জায়গায় না আমার ভাইপোকে নিয়ে আসলে ভালো হতো। ওর নেচার লাভার, ওর এইসব গাছপালা এই রকম ব্যাপারগুলো ওর খুব ভালো লাগে। নিচেও আমাদের একটা গেস্ট হাউস আছে, হুম হুম, চাইলে ঢুকতে পারে। এটাও কিন্তু মাটির ঘর, কিন্তু সাইডটাকে আমরা একটু সিমেন্টিং করেছি যাতে মানে লং লাস্টিং করা যায়। আচ্ছা আচ্ছা। এটা কি ছোটখাটো কিচেন? আমরা মাঝে মাঝে এখানে এসে থাকি, নিজেরাই রান্না করি, আচ্ছা, খাওয়া দাওয়া করে নিই। ভালো। এটার সাথে এটার বাথ, এখানেই বাথরুম। আচ্ছা, অ্যাটাচ বাথ। আচ্ছা, এটা অ্যাটাচ বাথ। বাহ, কমোড স্টাইল। ঠিক আছে। হ্যাঁ, ওদিকেও একটা ব্যালকনি আছে, চাইলে বসার জায়গা আছে। এদিকে সব আমাদের ওই যে যারা থাকে এখানে আবাসিক যারা, তাদের সব থাকার বাড়িগুলো এই পোর্শনে আমরা। আপনাদের আবাসিক যারা এদিকটায় থাকে? এদিকটাতে থাকে সব। এটা আপনাকে দেখিয়ে নিয়ে যাই, এটা আমাদের লাইব্রেরি কাম প্রেয়ার হাউস। বাহ, এটা লাইব্রেরি কাম প্রেয়ার হাউস, প্রেয়ার হল। আচ্ছা, প্রেয়ার হাউস। বাহ, খুব সুন্দর জায়গাটা। পেছনেও একটা থাকার ব্যবস্থা আছে, এখানেও গেস্ট রাইলে থাকে। আচ্ছা, কেউ যদি এটা গেস্ট রুম? এটাও গেস্ট রুম, এলে থাকে। বাহ, এটার সাথে অ্যাটাচ বাথ আছে এখানটাতে। আচ্ছা। এইটা এলাচ গাছ। এটা বার্ড অফ প্যারাডাইস, এখন তো খুব প্রচলন হয়ে গেছে বার্ড অফ প্যারাডাইসে। আচ্ছা আচ্ছা, আপনারা কি করেন এখানে অ্যাকচুয়ালি? মানে
এখানে যে থাকেন, হ্যাঁ, থেকে পড়াশুনো করে সবাই, পড়াশোনা করে। মোস্টলি সবাইকে পড়াশুনো করতে হয়। হ্যাঁ। সাথে সবাইকে কিছু কিছু জায়গা ভাগ করে দেওয়া আছে, সেই জায়গাটার Maintain মেনটেনেন্স, করতে হয়। বিউটিফিকেশন তাকে করতে হয়। রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা নিয়েই উনি খুব মত্ত একটা, আচ্ছা, আর সেটাকে বেস করেই উনি এই জায়গাটাকে প্রথমে বিল্ড আপ করার চেষ্টা করছেন, যে পরিবেশের একটা এত ভাবনা শ্রীময়, এত সুরুচিময় পরিবেশে সময় কাটাবার অভিজ্ঞতা আমাদের জীবনে অল্পই ঘটে। সমস্ত নির্মাণ এখানে সৃষ্টি হয়ে উঠেছে। যাঁর বা যাঁদের পরিচর্যায় সেটা সম্ভব হতে পেরেছে, তাঁকে বা তাঁদের সবাইকে আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই। শঙ্খ ঘোষ, 26শে ডিসেম্বর 2003। হ্যাঁ, ভিডিও স্ক্রিনে আপনারা দেখলেন দিলীপবাবুর ভিজিটর্স বুকে শঙ্খবাবুর নিজ হাতে লেখা সেই অমূল্য কমেন্ট। তোমার কি নাম? আমার নাম মৃগাঙ্ক মণ্ডল। মৃগাঙ্ক মণ্ডল, আচ্ছা, আনকমন নাম। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি সুন্দরবন। সুন্দরবন, অনেক দূরে বাড়ি। কতদিন আছো এখানে? এখানে এই 4 বছর হতে যায়। 4 বছর। কিসে পড়ছো এখন? ক্লাস 11-এ উঠছি। উঠছো মানে মাধ্যমিক? মাধ্যমিক এই রেজাল্ট বেরোলো? হ্যাঁ। এবারে যে রেজাল্টটা বেরোলো, রেজাল্ট- কিরকম রেজাল্ট হয়েছে? রেজাল্ট মোটামুটি ভালো। মোটামুটি। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা আছে, মা আছে। না আছে। তোমার দিদি সাথে আছে। এখন যোগাযোগ আছে? হুম। আচ্ছা, এখানে যে দিলীপ বাবু, তাকে কেমন লাগে তোমার? খারাপ লাগার কিছু নেই, কেন তার কাছে থেকেই আমরা এত দিন থাকলাম, অবশ্যই ভালো। আচ্ছা, এখানকার পরিবেশ তোমার কেমন লাগে? খুবই ভালো। খুব ভালো। কি কারণে ভালো লাগে? এত গাছপালা, এত সব কিছু। কি হবার ইচ্ছা আছে বড় হয়ে? এখন পড়ছি কম্পিউটার সায়েন্স নিয়ে, ঢুকছি মানে ভোকেশনাল, এখন পড়ি। আচ্ছা। পড়তে পড়তে ভাববো। তোমরা যে এখানে থাকো, হুম। মাসে মাসে কত টাকা দাও? টাকার কোনো টাকা দাও না, তাই তো? না, না। মানে ফ্রি অফ কস্টে আছো, হুম। সম্পূর্ণ বিনা পয়সা। হুম। এখান থেকে কোথাও কি বেড়াতে গেছো? অনেক জায়গায় গেছি, যেমন যেমন ভাইজাগ গেছি, ভাইজ্যাক গেছো? পুরুলিয়া গেছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হ্যাঁ, কি নাম তোর? রণজিৎ মান্না। জোরে বল। রণজিৎ মান্না। রণজিৎ মান্না, আচ্ছা। কোথায় বাড়ি? বরাখনি করবা। কোথায়? বরাখনি করবা। আচ্ছা, কতদিন আছিস এখানে? 3 মাস। 3 মাস। 3 মাস? 3 বছর, আচ্ছা। এখানে ভালো লাগে থাকতে? তোর কজন বন্ধু বান্ধব আছে এখানে সমবয়সী? 5 জন। 5 জন থাকিস? তোরা যে এখানে থাকিস, কোনো কি টাকা পয়সা লাগে? বিনা পয়সায় থাকিস, তাই তো? আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া, এখানকার পরিবেশ কেমন লাগে? ভালো। ভালো লাগে? বাড়ির কেউ যোগাযোগ রেখেছে তোর সাথে এখন? বাড়িতে কে কে আছে? বাবা, মা। এখানে ভালো আছিস তো? আচ্ছা, পড়াশোনা করিস তো? কিসে পড়িস? 6। 6-এ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস। জয়নন্দন মাইতি। জয়নন্দন মাইতি। তো এখানে কি পারপাসে থাকা হয়? এখানে পড়াশুনোই করি আমি। আচ্ছা। বিএসসি এগ্রিকালচার, হুম। মাস্টার্স করেছি হর্টিকালচারে। আচ্ছা, এখন পড়াশুনো করছি ল্যান্ডস্কেপ ডিজাইনের ওপরে। এখানে কত বছর হলো আছেন? আমি প্রায় 18 বছর হয়ে গেল। 18 বছর? কোন ক্লাসে পড়তেন তখন? তখন 4-এ পড়তাম। এখানকার খোঁজ কিভাবে মানে পেয়েছিলেন? রেল লাইন ক্রস করে আমাদের আইসোলেটেড আমার গ্রামটা একটু পাড়া বলা যায়, হুম হুম। ওটা পেরিয়ে আমাদেরকে পড়তে যেতে হতো, একটা রেল লাইন ক্রস করতে হতো। আচ্ছা। সন্ধে হয়ে গেছে, তখন স্যার আর একজন ছিলেন, হ্যাঁ। তো ওনারা বলছেন ট্রেন আসবে, তুমি দাঁড়িয়ে যাও। হুম। স্যার কিছু প্রশ্ন করছেন যে কি করো, কি পড়াশোনা করো, এবং আরো কিছু প্রশ্ন, এবং একটা প্রশ্ন করেছেন যে তোমার দাদুর নাম কি। আচ্ছা। তখন আমি আমার দাদুর নাম বলি, পরে জানতে পারি উনি আমার বাড়িতে গেছিলেন এবং আমার দাদুকে বলেছিলেন যে তুমি যদি একে আমার ওখানে রাখো পড়াশোনার জন্য। আচ্ছা। সেই থেকেই এখানে চলে আসা। আচ্ছা, এটা আমার মন্দির। হ্যাঁ, ঠিক। এটা আমার মন্দির, উনি আমার ভগবান। এখন বাড়ির সাথে যোগাযোগ আছে? যাওয়া হয় বাড়িতে মাঝে মাঝে? মাঝে সাঝে যাওয়া হয়। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে ল্যান্ডস্কেপ ডিজাইনার হওয়ার ইচ্ছে, হুম। বড় বাগান তৈরি করার, সেটাকে মেনটেনেন্স করার, এবং বায়ো অ্যাস্থেটিক প্লান্টেশন, যেখানে শুধু আমরা গাছ লাগাই অক্সিজেনের কথা ভেবে, আমরা কেন শুধু অক্সিজেনের কথা না ভেবে সামগ্রিক সৌন্দর্যায়নটাও একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইউরোপ এবং আমেরিকা 100 বছর আগে যেটা ভেবেছে, আমরা সেটাতে অনেক পিছিয়ে এখন। সমগ্র সৌন্দর্যায়ন, তার সাথে একটা বায়ো অ্যাস্থেটিক কম্বিনেশন থাকা চাই, বায়োডাইভার্সিটির থাকে,
সেটাই আমার ইচ্ছে আগামী আচ্ছা, দিনে যদি উনি তো একদম মানে শুরু থেকে আপনাকে দাঁড় করিয়েছেন, মানে আপনার ভবিষ্যৎ গড়ে দিয়েছেন বলা যায়। তো এই আশ্রমিক পরিবেশে ওনাকে কিভাবে সেটা ভবিষ্যতে ফেরত দেওয়ার ইচ্ছা আছে? গুরু দক্ষিণা তো দিতে হয়। উনি সেইভাবে কিছু চান না। যখনই বলা হয় যে আমরা কি করব, উনি বলছেন যে তোমার কাজটা তুমি যদি ঠিকঠাক করো সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। নিজের কাছে সৎ থাকা, নিজের কাজে কখনো ঢিলেমি না করা, মানে দেয়ার ওয়াজ নো এন্ড অফ পারফেকশন। এই মন্ত্রটা উনি আমার মনের মধ্যে গুঁজে দিয়েছেন যে সবসময় আরও কিভাবে ভালো করা যায়, আরো বেটারমেন্ট করা যায় কিভাবে সেটা চিন্তা করতে হবে। চিন্তা করো, আর যখনই যা করবে ভাববে যে এতে সমাজের আমি কিছু যেন ফিডব্যাক দিতে পারি এখান থেকে যা কাজ করবো। এই সবুজায়নের জন্য সমাজকে কিছু মেসেজ দেওয়ার আছে? হ্যাঁ, মেসেজ দেওয়ার আছে একটাই, যে যদি অক্সিজেনের কথা বলেন না, শৈবাল জাতীয় উদ্ভিদ থেকেই 28 to 30% অক্সিজেন আসে। গাছ লাগিয়ে বন করে দিতে হবে তাও দরকার নেই। সত্যজিৎ রায়ের একটা কথা আছে, আমরা তো বনে মানুষ হইনি, আমরা তো বন্য নই, একটা সভ্য জাতি আমরা। অতএব তোমাকে যদি বনে ছেড়ে দিয়ে আসা হয় তোমার 2-4 দিন ভালো লাগবে, তারপরে তোমার আর ভালো লাগবে না। তাহলে গাছ লাগিয়ে বন করে ফেলাটা কিন্তু কোনো উদ্দেশ্য নয়। তার সাথে থাকবে একটা সৌন্দর্য বোধ, একটা শিল্পিক দৃষ্টিভঙ্গি থাকবে, শৈল্পিক চিন্তাভাবনা একটা থাকবে, যাতে সমস্ত যেন একটা সৃষ্টির মতো লাগে। আর প্রচুর গাছ না লাগিয়ে প্রত্যেক বর্ষাতে আমরা যদি একটা গাছ লাগাই সবাই, বেশি নয়, একটা সিঙ্গেল, এবং সেটাকে বাঁচিয়ে তোলা। আচ্ছা, এটাই। এই আশ্রমের কোনো নেগেটিভ দিক? কাউন্সিলিংয়ের খুব দরকার। সেক্ষেত্রে যদি ভালো কাউন্সিলার কেউ যদি থাকে, মানে কাউন্সিলিং করে, তারা এসে আমাদেরকে একটু কাউন্সিলিং করতে পারেন বাচ্চাগুলোকে। মানে খাওয়া দাওয়াটা, সবাই সবসময় টাইমলি যাচ্ছে না, তাদেরকে পুশ করে নিয়ে যাওয়া, এগুলো থাকেই। আচ্ছা, সুপারভাইজ করার একটা লোক হলে ভালো হতো। আমাদের এখানে একজন দিদি ছিলেন, আচ্ছা, প্রায় 20 বছর এখানে ছিলেন। আচ্ছা, তো তিনি আমাদেরকে গাইড করতেন। তো সেইটা আমরা এখন অভাব ফিল করছি, যে একজন মানে নিজের মতো করে ভালোবেসে আমাদেরকে মেরেওছেন, আবার আমাদের জ্বর হয়েছে যখন সারা রাত জেগে আছে। আচ্ছা, তো এই ধরনের একজন, যারা এখানে আসবে এই পরিবেশটা যাতে নষ্ট না হয়, তো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ? হ্যাঁ, একদম। এখানে তো 5 জন 5 রকম লোক আসতেই পারে। প্রথমেই ভাববেন না এটা কোনো পার্ক নয়, মানে পার্ক বা পিকনিক স্পট নয়, যে যেখানে আপনি দুটো চিপস খেয়ে ফেলে দিলেন ঠোঙাটা, বা দুটো ফুল তুলে নিয়ে নিজের কানে গুজে ফেললেন। একটা অনুভূতির মতো জায়গা, নিজে বসুন, একটা নিজের মতো করে এনজয়মেন্ট করুন, মানে প্রকৃতিকে কোনো ডিস্টার্ব না করে, বরং তার সাথে কিভাবে ধীরে ধীরে আপনি মিশে যেতে পারবেন, প্রকৃতিটাকে যাতে উপভোগ করা যায় সেই রকম মানসিকতা নিয়ে আসতে হবে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। খুব ভালো থাকবেন, আপনার আরও উন্নতি হোক, ভালো থাকুন। মনে মনে এখানে আমি বারে বারে ফিরে আসব। কবি অলোক রঞ্জন দাশগুপ্তের মতোই বহু খ্যাতনামারা বারে বারে এখানে এসেছেন ময়না কলেজের ইতিহাসের অধ্যাপক দিলীপ রায়ের কাছে। অবসরের পরেও যাঁর ছুটি নেই, যিনি বহু অসহায়কে স্বনির্ভর করেছেন। নমস্কার, আমি দিলীপ বাবুর কাছ থেকে আপনার নাম্বার পেয়ে ফোন করছি। কতগুলো কথা আপনাকে জিজ্ঞেস করব, যদি কাইন্ডলি উত্তর দেন তাহলে ভালো লাগবে। আমি জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, শিওর। আপনার নাম কি? রবীন্দ্রনাথ বেরা। রবীন্দ্রনাথ বেরা। বাড়ি কোথায়? মহিষাদলে। মহিষাদল। বর্তমানে কি করছেন প্রফেশনালি? আইটি সেক্টরে চাকরি করি কলকাতাতে। আপনি কিভাবে দিলীপ বাবুর কাছ থেকে উপকার পেয়েছেন? পুরোটা কমপ্লিট করা যাবে না এইভাবে, মানে ব্যাখ্যা, মানে অতীত আর কি। আমার শুরুটা এরকম হয়েছিল যখন আমি ক্লাস 10-এ পড়ি। তো তখন কয়েকটা ওই রেফারেন্স বই, সেরকম কিছু বইয়ের জন্য আমার ওনার কাছে যাওয়া। আমি তখন 10-এ পড়ি, তারপরে মাধ্যমিক পাস করলাম, ওনার আশ্রমে থেকে 11-12 তমলুকের হ্যামিল্টন স্কুলে পড়াশোনা করলাম। আচ্ছা। তারপরে ওনার বাড়িতে থেকে 3 বছর মহিষাদল রাজ কলেজে ইংরেজি অনার্স নিয়ে পাস করলাম। তো তার পরবর্তীকালেও আমি যখন মানে চাকরি পাইনি, তার আগেই যে প্রফেশনাল কিছু সার্টিফিকেট কোর্স ইত্যাদি করার ব্যাপারে উনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন। বিয়ে দেওয়ার পর্যন্ত বাবা তার ছেলেকে যেভাবে করেন তার থেকেও বেশি উনি যেভাবে আমাদেরকে এখনো অব্দি যেভাবে আগলে রেখেছেন, ওনার সাথে থাকাটা আমার পরম সৌভাগ্য। শেষ অব্দি ওনার যদি আমি 171 হয়ে থাকতে পারি, সেটাই আমার জীবনের পরম পাওয়া। খুব অত্যন্ত গরিব বাড়ি, সেখানে আমার মানে পড়াশুনো হয়তো ক্লাস 10-এর পরেই বন্ধ হয়ে যাওয়াটা খুব অসম্ভাবী ছিল, এবং ওনার সাথে আমার যোগাযোগটা হওয়াটা সেটা আমার লাইফের টার্নিং পয়েন্ট।
আমার আজকে এই যে হয়ে ওঠা সেটা সম্পূর্ণরূপে ওনার জন্য। আপনি যার কাছ থেকে আপনার জীবনের বেশ কিছুটা গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন, তিনি একজন অধ্যাপক এবং বিশিষ্ট সমাজসেবী। তো তাঁর আদর্শে আপনি অনুপ্রাণিত, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। তো ভবিষ্যতে আপনি সমাজকে কিভাবে সাহায্য করতে চাইবেন? আমাদের যে আশ্রম আছে সেই আশ্রমের সাথে আমি যুক্ত। আমার লেভেলে থেকে আমার মানে সবকিছু সামনে যতটা সম্ভব আমি সেখানে সব কাজ করার চেষ্টা করি, আমি তাদের পাশে থাকি। আর ওনার আরেকটা যে প্রতিষ্ঠান আছে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন, যেটা তমলুকে, সেটার সাথেও আমি যুক্ত আছি এজ এ মেম্বার শুধু নয়, তার বিভিন্ন রকম কাজকর্মতে। রিসেন্টলি আমাদের আশ্রমে একটা বৃদ্ধাশ্রম হবে, ঠিক আছে, তো সেটা আজকেই তার যেমন একটা অনুষ্ঠান আছে, ভিত্তিপত্তর অনুষ্ঠান, তো সেখানেও আমি মানে এনরোল আছি। তো আমি এইরকম ভাবে মানে আমি বিভিন্ন কাজে ওনাদের পাশে থাকবো, সহযোগিতা করব। এবং ওনার যে আদর্শ, উনি যেভাবে করেছেন ওনার মতো তো আমি নিশ্চয়ই পারবো না, কারণ আমি সেটা আমার আদর্শ, অনুপ্রেরণা, কিন্তু ওনার লেভেলে সেটা আমার পক্ষে খুবই অসম্ভব। কিন্তু হ্যাঁ, যেটুকু ওনার কাছ থেকে আমি নিতে পেরেছি, জীবনে প্রতিষ্ঠিত হয়েও আমি সেই সব জায়গায় ওনার সাথে টাচে রয়েছি এবং আমি তাদের বিভিন্ন রকম কাজে আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। দিলীপ বাবুর কাছে এখন যারা লেখাপড়া শিখে বড় হচ্ছে তাদের জন্য কোনো মেসেজ? মানে উনি একজন হচ্ছে বটবৃক্ষের মতো, নানা রকম যে সহযোগিতা, কারো একটা হেলথের ইস্যু হোক, পড়াশুনো হোক, বা একজন যদি কেউ যোগ্য হয়, মানে সবাই যে পড়াশুনো করে ভালো কিছু ডিগ্রি অর্জন করবে তাও তো হয় না। ওনার যে নেটওয়ার্ক, একটা লার্জেস্ট নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফিল্ডে মালি মানে যে কাজ টাজ দেখাশুনো করে, ঠিক আছে, তাকেও সেই ওনার নেটওয়ার্কে এসেছে এমন মানে তার বিস্তৃতি হলো তমলুকে আশেপাশে জায়গায়, প্লাস ডিএম বাংলো, এই সমস্ত জায়গায় চাকরি পেয়ে যাওয়া। এইরকম একটা প্ল্যাটফর্ম উনি সবাইকে অফার করেন, যদি কেউ সেটাকে ইউটিলাইজ করতে পারে এবং নিজের মানে সিনসিয়ারিটি এবং অনেস্টির সাথে যদি সেটাকে কাজ করতে পারে, সে একটা অন্য জায়গায় পৌঁছে যায়। এরকম আমরা ভুরি ভুরি এক্সাম্পল দেখেছি। তাই যে সমস্ত ছেলেমেয়েরা এখন ওখানে আছে তাদেরকে বলবো, তোমরা যে সুযোগটা পেয়েছো এই সুযোগটাকে তোমরা প্রপারলি ইউটিলাইজ করো, এবং তোমরা যদি যোগ্য হও এবং যদি কোনো কিছু সত্যি জীবনে করতে চাও, এবং সেটা উনার সান্নিধ্যে এবং উনার সাহায্যে, উনার রেফারেন্সে সেটা 100% সম্ভব। তার জন্য তোমাকে সিনসিয়ারলি কাজটা করতে হবে। যে যা করছো, পড়াশোনা করছো, রিসার্চ করছো, হোয়াটএভার, তো উনার এই নেটওয়ার্কটা, উনার যে ওই বটবৃক্ষের ছায়ায় তোমরা আছো, এটা নিজের জীবনের পরম সৌভাগ্য এবং আশীর্বাদ বলে জানবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার দিলীপ বাবু। নমস্কার। আপনার পুরো নামটা যদি বলেন। আমার নাম শ্রী দিলীপ কুমার রায়। শ্রী দিলীপ কুমার রায়। যে জায়গাটা এখন বসে আছি এটার পোস্টাল অ্যাড্রেসটা কি? এটার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে যে গ্রামটার নাম নাড়াদাঁড়ি। আচ্ছা, নাড়াদাঁড়ি। হ্যাঁ হ্যাঁ। আর পোস্ট হচ্ছে ব্যবর্তার হাট। হ্যাঁ। এই তমলুক থেকে 3 কিলোমিটার দূরে আর তমলুক শহর থেকে 3 কিলোমিটার দূরে। রূপনারায়ণ নদীর ধারে ওখানে আপনাদের একটা গেস্ট হাউস এবং রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বেতাল বসান শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথ সেবাশ্রম আছে, ওর প্রেসিডেন্ট আমি। ওই যে আশ্রমটা দেখেছি ওটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? ওটা হচ্ছে যে 1968 সালে প্রতিষ্ঠা। ওই গ্রামের কিছু লোক উদ্যোগী হয়ে একজনের কাছ থেকে 22 ডেসিমেল জায়গা সংগ্রহ করে। আচ্ছা। হ্যাঁ, সেইখানেই পুকুর খুলে ওই আশ্রম হয়েছিল। আচ্ছা। এবং তখন তো এইসব জায়গাতে খুব ফুডের ক্রাইসিস ছিল, তখন ওই জন্য আমেরিকা থেকে যে বালগার হইটা আসতো সেইটা রান্না টান্না করে বা কোনোদিন খিচুড়ি করে এই খেতে টেতে দেওয়াটা হতো। ওই গ্রামের লোকরাই করতেন টরতেন। আচ্ছা। তারপর ধীরে 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 ওটা একটু মানে অ্যাবান্ডেন্ট হওয়ার মতোই পড়ে থাকে। 98 সালে আমার এক বন্ধু মারা যায় কার অ্যাক্সিডেন্টে, ডাক্তার বন্ধু। আচ্ছা। তখন আমি খুব ডিপ্রেসড হয়ে বাড়িতেই বসেছিলাম। ওই কলেজ যেতাম আর বাড়ি চলে আসতাম। আর আমার তমলুকে যে ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন, তারও প্রেসিডেন্ট আমি। আচ্ছা। সেখানেও প্রচুর কাজকর্মের মধ্যে থাকতাম। ওই বাচ্চাদের নিয়ে নেচার স্টাডি ক্যাম্প করা, বাচ্চাদের নিয়ে লাইব্রেরি অ্যাটেন্ড করা, এইসব নানা রকম কাজের মধ্যে আমি যুক্ত থাকতাম। তমলুকে ফুলের মেলা করা। কিন্তু আমার ওই বন্ধু মরে যাওয়ার পরে আমি খুব একটু ডিপ্রেসড হয়ে যাই, বাড়িতে বসে থাকতাম। তখন ওই আশ্রমের সঙ্গে যুক্ত একজন সুনীল বেতাল বাবু, হ্যাঁ, উনি বললেন, বলে চলো ওখানে একটা
অ্যাবান্ডেন্ট রামকৃষ্ণ মিশন পড়ে আছে, তো ওইখানে যদি কিছু করা যায়, করা মানে অ্যাকচুয়ালি যদি আপনারা আমাকে এখানে একটা অনাথ আশ্রম করতে দেন তাহলে আমি একটু উদ্যোগী হব। তাহলে আপনার যা ইচ্ছা হয় আপনি করুন। তারপর ওই 98 সালে একটু কাজ আরম্ভ করলাম, মন্দিরটা সংস্কার করলাম, সুন্দর করে বাগান টাগান করলাম, করে 2000 সালে মন্দিরের উদ্বোধন হলো এবং অনাথ ছেলেদের নিয়ে আসা হলো। মন্দিরের পাশে যে দেখতে পাচ্ছেন ঘরটা, ওই ঘরটা করে ওখানে 8-10টা ছেলে এনে ওখানে রাখা হলো আর কি। এইভাবে ওর সূচনা। তারপর থেকেই কিছুদিন পরে আমি যে অঞ্চলে কাজ করেছিলাম ময়না, সেখানে একটু গরিব ছেলেই অনেক ছিল টিল, তাদের মধ্যে মাঝে মাঝে আপনি ওই বাগানে যে মাটির বাড়িটা দেখছেন বাচ্চাদের রাখতাম আর কি। মূল বাড়ি যেখানে আমি বসে আছি, এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির লোক সংখ্যা যখন একেবারেই কমে গেল, মারাই বললেন যে ঘর ফাঁকা হয়ে গেছে, তুমি যেমন ওখানেও বাচ্চা রেখে ছোট বাচ্চা রেখেছো, বড় বাচ্চা তো রাখো এখানে, ছোট বাচ্চাও রাখা আরম্ভ করো। বলে সেই 2000 সাল থেকে ছোট বাচ্চাও এখানে আসতে শুরু করল। এইভাবে এটাও একটা মানে অনাথ আশ্রম হিসাবেই চলছে বরাবর। এখন কি কেউ আছে? হ্যাঁ, এখনো 5টা ছেলে আছে। 5টা ছেলে আছে। কেউ যদি আসতে চায়, অনাথ শিশু বা অনাথ বাচ্চা, তাদের কি এই মুহূর্তে নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। আচ্ছা, কজনকে আপনারা নিতে পারবেন? ধরুন এখনো 2-3 জনকে তো নিতেই পারবো এখনই। আচ্ছা, কিন্তু সেটা মানে বয়সের ব্যাপারটা দেখবো, কারণ আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে ছোটোবেলা থেকে মানে ধরুন ওই 3-4 থেকে যদি না নেওয়া হয় তাহলে ঠিক মানে তাকে মানে অর্ডারে আনা যায় না, মোল্ড হয় না আর কি, অসুবিধা হয়। প্রেয়ার করা, একটু অন্যভাবে ডিসিপ্লিন ওয়েতে থাকা, বা এই কম্পাউন্ডের বাইরে না যাওয়া, একটু ডিসিপ্লিনটা মেনে চলতে হয়। অনাথ শিশু ওখানে থাকে না, এখানে থাকে। এখানে থাকে। আর ওখানে এমনি এখন ওটা গেস্ট হাউস হিসাবে ব্যবহার করা হয়। রূপনারায়ণের যারা বেড়াতে চায় নির্জন জায়গায়, হ্যাঁ, তারা ওইখানে এসেই থাকে। বা আমার এখানেও যারা আসতে চান, আমার এখানে এখন ওই কাজের লোকের একটু প্রবলেম আছে বলে আমরা অতিথি সেবা করতে পারি না। আগে আমরা যেমন শঙ্খবাবু বলুন, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, কেতকী কিশোরী ডাইসন, অলোকরঞ্জন দাশগুপ্ত, হর্ষ দত্ত, স্বামী সুপর্ণানন্দ, এদের মধ্যে অনেকে এখানে থেকেওছেন। আরও বহু মানুষ এসছেন। অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি শান্তিনিকেতনের বাড়িগুলোর রক্ষণাবেক্ষণ যে কমিটি আছে তার একজন, এরা এসছেন, থেকেছেন, এবং এদের বন্ধুবান্ধবের কাছ থেকে বহু টাকা পয়সা তুলে এনে ওইখানে নদীধারে যে আশ্রম দেখছেন ওইখানেই তারা দিয়ে গেছেন। আর ওর পাশেই একটা আমরা এই বৃদ্ধাশ্রমের কাজ চলছে, কাজ চলছে, চিন্তাভাবনা রয়েছে। কোনো অনাথ শিশু বা অনাথ বাচ্চা যদি এখানে আসতে চায়, তার ক্ষেত্রে কি কি শর্ত আছে? তাকে কি কোনো টাকা পয়সা দিতে হয়? না, টাকা পয়সা এখানে আমি যে আজকে ধরুন 30-40 বছর বাচ্চা রাখছি, কোনোদিন কোনো বাচ্চার কাছে কোনো 1 টাকাও নেওয়া হয় না। মানে মাসিক বা কোনো না, একেবারে না, একেবারে এন্টায়ারলি এইখানে টোটাল এস্টাবলিশমেন্টটা আমার ব্যক্তিগত টাকাতে চলে। এই আমার এখানে থেকে যে সমস্ত লক্ষ লক্ষ টাকা উঠেছে তার 1 টাকাও আমি হাত দিইনি। পুরো টাকাই ওইখানে যে অনাথ আশ্রম নদী ধারে, সেই অনাথ আশ্রমেই চলে গেছে। বৃদ্ধাশ্রম কেন করতে যাচ্ছেন? আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তো দেখেছি দুস্থ বৃদ্ধা যারা, তারা খুব অসুবিধার মধ্যে থাকে, তাদের মধ্যে আমরা যদি 5-10 জনকেও রাখতে পারি তাহলেও একটা কাজ হলো। সকলেই তো আমার উপর নেই ভুবনের ভার, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। যে এটা একেবারে মানে রবীন্দ্রনাথের এমন একটা লাইন যেটা আমাকে বিভিন্ন সময়ে খুব ইন্সপায়ার করেছে। আর রাখিও বল জীবনে, রাখিও চির আশা, নিখিল এই ভুবনে, রাখিও ভালোবাসা। শঙ্খ ঘোষের ফ্যামিলি থেকে আপনাকে বললাম যে 25 লক্ষ টাকা দিয়েছিল। ঠিক যদি সততা থাকে, অত বড় বিল্ডিং হয়েছে। আনন্দ গোপাল জানা বলে এক ভদ্রলোক, হ্যাঁ, তিনি ইঞ্জিনিয়ার, IIT ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তিনি 22 বার এসছেন, 1 টাকাও নেন। যেটা যে আমি বললাম আপনাকে, যে বললাম যে মানুষের হৃদয়ে ঠিক যদি আপনি পৌঁছাতে পারেন, হ্যাঁ, তাহলে ঠিক মানুষের ঠিক সাহায্য পাবে, নিশ্চয়ই পাবে। এইটা আর কি আমার উদ্দেশ্য সৎ হলেই হবে। হ্যাঁ, সৎ হলেই হলো। আপনারা যে বৃদ্ধাশ্রমটা করছেন, কতজন বৃদ্ধাকে সেখানে রাখার প্ল্যানিং রয়েছে? প্রাথমিকভাবে হয়তো ধরুন 8-10 জন রাখবো। আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা চিন্তা করে দেখেছি, অসহায় ছেলেদের, কিছু ছেলেদের, হেল্পলেস ছেলেদের একটু রাখবো, সো দ্যাট বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম দুটো পরিপূরক। বৃদ্ধাশ্রম যে করবেন, মানে করছেন, বৃদ্ধাদের থেকেও কি টাকা না নেওয়ার প্ল্যানিং আছে? এই মুহূর্তে বৃদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রোগ্রাম তো নেই। মানে এই মুহূর্তে যে সমস্ত বৃদ্ধ আপনার এখানে থাকবে, তারা ফ্রি অফ কস্টে থাকবো। এবং আমি আগেও অনাথ আশ্রম চালিয়েছি, আমি দেখেছি
যে বহু সহৃদয় ব্যক্তি আছেন, সৎভাবে চললে তারা অবশ্যই এগিয়ে আসবে। আচ্ছা, প্রফেশনালি আপনি কি করতেন? আমি তো অধ্যাপনা করতাম। আচ্ছা, অধ্যাপক ছিলেন কিসের? ইতিহাসের অধ্যাপক। ইতিহাসের। কোন কলেজের? আমি ময়না কলেজে ছিলাম। আচ্ছা, বাচ্চারা হঠাৎ কেউ অসুস্থ হলে কি করেন? কাছাকাছি ডাক্তারবাবুদের তো প্রথমে একটা যদি মিনিমাম ওই ডাক্তাররা চলে এলো, তারপর একটু দরকার হলেই তমলুকে এমন অন্তত 15-20 জন ডাক্তার আছে যারা ফ্রি অফ কস্ট চিকিৎসা করবে, একবারে চিকিৎসা করবে। কাছাকাছি কোনো হসপিটাল, নার্সিংহোম? ওই তো তমলুক তো আছেই আছে। সব খরচ আপনার? সবই আমার। অ্যাকচুয়ালি খরচই হয় না। বুঝতে পেরেছি, খরচই হয় না। আমি যে আজকে সব দায়িত্ব আপনার। 30 বছরের উপরে যে আমি বাচ্চা নিয়ে কাজ করছি, তমলুকের ডাক্তাররা আমাকে এত সহযোগিতা করে, সেটা আমি আপনাকে বলে উঠতে পারবো না। আর একটা মানুষের সাহায্য আমি খুব পাই, গৌরাঙ্গ কুইলা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন বড় আর্টিস্ট। পাঠের কাজের জন্য উনি রাষ্ট্রপতি কালামের কাছ থেকে প্রাইজ নিয়েছিলেন। তো উনি বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসেন। এই যে বাচ্চারা এখান থেকে বেরোচ্ছে, তাদের মধ্যে সকলেই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে না, তাদের মধ্যে কাউকে কাউকে উনি এমপ্লয়মেন্ট দিয়ে দিচ্ছেন। কোনো বাচ্চা যে কোনো রকমের কিছু দরকার হলে উনি সাহায্য করতে এগিয়ে আসেন, যার জন্য আমার কাছে কখনোই চাপ মনে হয়নি কখনো। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য মাসে বা বছরে কোনো বিশেষ প্রোগ্রাম? মানে আমি অবশ্যই যখন বেড়াতে যাই, আমি নিজে জীবনে কখনো একা বেড়াতে যাইনি। আমি যখনই বেড়াতে যাই আমার 4-5টা ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে যাই। আচ্ছা, হ্যাঁ, এই জন্যে আমার ছেলেরা এত অল্প বয়সেও অনেকেই আছে, বহু হিমালয়ে ঘোরা হয়েছে, বহুবার হিমালয়ে ঘোরা হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আপনার এখানে আসতে চায়, সে কিভাবে আসবে? হাওড়া থেকে তমলুক স্টেশনে অবশ্য কম 3-4টা ট্রেন আছে, আমি ঠিক ট্রেনের টাইমিংস এগুলো জানি না। তমলুকে যদি নেমে পড়ে তাহলে ওখান থেকে আশ্রমে যাওয়া বলুন, এখানে বলুন, ওই টোটোতে 4 কিলোমিটার 4 কিলোমিটার মাত্র, কোনো ব্যাপারই না। আর যারা মেছাদা হয়ে আসবে, মেছাদা থেকে ওই বাসে, যে বাসগুলো ওই তমলুক হয়ে নন্দীগ্রাম বা হলদিয়া যাচ্ছে, সেই বাসে ওঠে এইখানে ওই ব্যবর্তার হাটে নামবে, নেমে ওইখান থেকে টোটোতে করে 1 কিলোমিটার চলে আসে। আচ্ছা, আপনার এখানে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সে কিভাবে যোগাযোগ করবে? কোনো ফোন নাম্বার? হ্যাঁ, কেন যাওয়া যাওয়া নেই। 1 নাম্বার হচ্ছে আমার নাম্বারটা। আচ্ছা, 9679601571, আপনাকে যে গাইড করলো, হ্যাঁ, ওর নাম্বারটা যদি আপনি রেখে দেন। হ্যাঁ, বলুন। 8768692662। আচ্ছা, জয়নন্দন মাইতি। জয়নন্দন মাইতি। এখানে কি আমিষ নিরামিষ দুটোই চলে? না, সবই। এই তো দেখছেন না, আমার পুকুর আছে, এখানে মাছ প্রায় প্রত্যেক দিন ওই জন্য হয়। আর আমার একটা জ্ঞাতি ভাই আছে, সে প্রচুর হেল্প করে। আচ্ছা, কেউ যদি গেস্ট হাউসে, আপনার এখানে এসে গেস্ট হাউসে থাকতে চায় কয়েকদিন, তার ক্ষেত্রে চার্জ কি রকম লাগে? মিনিমাম অন্তত 500 টাকা করে না দিলে কি করে চলে? মানে থাকা খাওয়া নিয়ে? হ্যাঁ, অন্তত মিনিমাম। আর একটু বেশি দিলে ভালো হয়। আচ্ছা, যে আসবে সে আইডি প্রুফ নিয়ে আসবে নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই। ওই কি বলে, যেটাকে বলে আধার কার্ডটা যেন কাছে থাকে। এই যে বললাম যে এখানে শঙ্খ ঘোষ, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, কেতকী ডাইসন, অলোকরঞ্জন দাশগুপ্ত, হর্ষ দত্ত, স্বামী সুপর্ণা, এত বিশিষ্ট ব্যক্তিরা এসছেন। তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে ওই তমলুকে ফুলের মেলা হয়, সেই সূত্রে ওনারা তমলুকে আসেন এবং সেখান থেকে এইখানে ওনারা চলে আসেন। তারপর এই জায়গাটার এই গাছপালা সব দেখে আমাদের খুব ভালো লেগে যায়। এবং এই যোগাযোগের সূত্রটা কিন্তু প্রথমে খুলে দিয়েছিলেন, ওই রেডিওতে কাজ করতেন ভবেশ দাস বলে একজন ভালো কমেন্টেটর ছিলেন। আচ্ছা, উনি আর এবং প্রভাত দাস বলে বাংলা সাহিত্যে খুব প্রবন্ধে খুব নাম আছে ওনার, এবং যাত্রার জগতে খুব নাম। ওনাদের সঙ্গে কলকাতায় যে এই বিশিষ্ট মানুষদের সঙ্গে যোগাযোগ, ওনারাই কিন্তু এই যুগসূত্রটা অনেকটাই করে দিয়েছিলেন। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। খুব ভালো থাকবেন। নমস্কার। দিলীপ বাবুর সাথে দিলীপ বাবুর শান্তিনিকেতনে বসে লাঞ্চের অভিজ্ঞতা সত্যি বলে বোঝানো যাবে না। আর কি খেলাম সেটা স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নিন। যাই হোক, আজ এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার একটি বিনামূল্যের বৃদ্ধাশ্রম ও অনাথাশ্রমের ভিডিও নিয়ে। কাজেই সঙ্গে থাকুন। খুব ভালো থাকবেন। নমস্কার। কি বলছো?
এদিকে দেখ। খেয়াল রাখতে হয়েছে কেন, মাটির বাড়ি তো, হ্যাঁ বিড়ালের ছবি দিয়ে দিলে বলে।